হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা করব আয়তঘনক এবং ঘনকের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করব। আজকে হচ্ছে পার্ট 2। আগের দিনের ক্লাসে আমরা পুরো ডিটেলস করেছিলাম যে ঘনক এবং আয়তঘনক কীভাবে করতে হয়। তো আজকে আমরা সুবিদ দাসের বই থেকে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনগুলো আমরা করব। যেকালে একবার ভিডিওটা ক্লিক করেছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এরপরে আপনাদের আয়তঘন অঙ্ক বা যে পরিমিতির অঙ্কগুলো আছে সেগুলো করতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। ওকে, তো দেরি না করে স্টার্ট করি। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ক্লাসটা দেখুন, আপনাদের অঙ্কে ইমপ্রুভ হবে। ঠিক আছে, প্রথম প্রশ্নটা স্ক্রিনে আসছে দেখুন। প্রথম প্রশ্ন নাম্বার 23। প্রশ্নটা বলা আছে, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল অপর একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের 9 গুণ হলে এদের বাহুর অনুপাত কত হবে? যেমন বলেছে আমি তেমনই করব। ঠিক আছে, দুটো ঘনক ঘনক 1 আর ঘনক 2। ওকে, এইটার বাহু ধরলাম এ, এটার বাহু ধরলাম বি। দেখুন এটা কয়েক সেকেন্ডে হয়ে যাবে, কিন্তু বোঝাবার জন্য বলছি। এটার বাহু ধরলাম এ, এটার বাহু ধরলাম বি। বলেছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? বাহু 6 ইন্টু, তাই তো, 6 ইন্টু বাহু স্কোয়ার অর্থাৎ 6a স্কোয়ার। আর একইভাবে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত? তলের ক্ষেত্রফল হচ্ছে 6b স্কোয়ার, কারণ 6 গুণিতক বাহু স্কোয়ার, তাই তো। এবার একটা প্রশ্নতে একটা শর্ত বলা আছে যে একটা ঘনকের ক্ষেত্রফল অপর ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের 9 গুণ। তাহলে 6a স্কোয়ার সমান আমি 9 ইন্টু 6b স্কোয়ার ধরতে পারি, কারণ এর 9 গুণ বলেছে, তাই তো। তাহলে এখান থেকে অনুপাত কি বেরোবে? আমার 6 কেটে গেল। তাহলে a স্কোয়ার বাই b স্কোয়ার, a স্কোয়ারের তলায় b স্কোয়ারটাকে নিয়ে এলাম, তাহলে 9, আর এখানে কিছু নেই মানে 9 এর তলায় 1 গেল। তাহলে আমাকে বার করতে হবে বাহুর অনুপাত, অর্থাৎ a:b বার করতে হবে। তাহলে a:b কি হবে? a:b কি হবে? 3:1। কিভাবে হলো? কারণ এটা a স্কোয়ার আর b স্কোয়ার আছে, রুট করে দিলে কি হবে? রুট করে দিলে হবে সমান 9/1, এটাকে রুট সমান 3/1। a/b হবে 3/1, অর্থাৎ a:b মানে 3:1, এটাই হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? পুরো ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখুন। নেক্সট প্রশ্ন স্ক্রিনে আসছে, আশা করছি এটা বোঝা গেছে। এটাকে রাফ করে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে 24। দেখুন আমি যে অঙ্কগুলো করাবো পরীক্ষায় আসার মতো প্রশ্নগুলোই করাবো, এর থেকে বেশি টাফও করাবো না, আর একদম সহজও নয়। ঠিক আছে, যেরকম ধরনের আসার দরকার সেরকমগুলোই। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20 ফুট এবং 12 ফুট, এবং এর ভিতর 25 ফুটের দীর্ঘতম দণ্ডটি রাখা গেলে ঘরটির উচ্চতা কত? তাহলে একটা ঘরের ক্ষেত্রে আমরা 3টে মাত্রা পাই, দৈর্ঘ্য, প্রস্থ, আর কি পাই? উচ্চতা। তাহলে দৈর্ঘ্য হচ্ছে a, প্রস্থ b, আর উচ্চতা c। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে কত ফুট? 20 ফুট, 20 ফুট। প্রস্থ দেওয়া আছে 12 ফুট, কিন্তু উচ্চতাটা দেওয়া নেই, সিটা দেওয়া নেই আমার। কিন্তু একটা জিনিস দেওয়া আছে যে ঘরের মধ্যে যে দীর্ঘতম রডটা রাখা যাবে তার দৈর্ঘ্য হচ্ছে 25 ফুট। আমি একটা কথা বলেছিলাম, কোনো যখন আয়তঘন, একটা ঘর হচ্ছে একটা আয়তঘনের মতো বা আয়তঘনই, তো এর মধ্যে যে সব থেকে বড় বা দীর্ঘতম মানে সব থেকে বড় যে রডটা রাখা যাবে সেটা হচ্ছে ঘরের ওই কোণ থেকে এই কোণ পর্যন্ত, অর্থাৎ এটা হচ্ছে এর কর্ণ, আয়তঘনের কর্ণ। আর কর্ণের সূত্র কি? এখানে দেওয়া আছে, কর্ণটা দেওয়া আছে 25 ফুট। কর্ণের সূত্র কি? √অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এটা সমান দেওয়া আছে 25। ওকে, এবার আমি একটা জিনিস যেটা বলছি সেটা হচ্ছে, একটা জিনিস মাথায় রাখবেন, এটা বলা হয়নি আমার হয়তো। একটা জিনিস, আপনারা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা জানেন, কিন্তু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার এর ফর্মুলাটা জেনে রাখা দরকার। a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার
মাইনাস 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। মোস্ট ইম্পর্টেন্ট রুলস, এটা আয়তঘনের ক্ষেত্রে এই বীজগণিতের এই সূত্রটা কাজে লাগবে। দেখবেন আমি অনেক অঙ্ক করাবো যেখানে এই সূত্রটা কাজে লাগবে। এটা পাশে লেখাই রইলো, যখন অ্যাপ্লাই হবে তখন আমি দেখাবো যে কীভাবে অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি যদি এই রুটটাকে তাড়াতে যাই, এখানে যদি রুটটাকে আমি তাড়াতে যাই কী করতে হবে? দুদিকে স্কোয়ার করতে হবে, অর্থাৎ এইদিকেও স্কোয়ার আর এইদিকেও স্কোয়ার করতে হবে, তাই তো? তাহলে এটা কত দাঁড়াবে? A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার মানে 625। এখানে A এর মান দেওয়া আছে 20, তাহলে 20 স্কোয়ার, B এর মান দেওয়া আছে 12, তাহলে 12 স্কোয়ার, এটা প্লাস C স্কোয়ার সমান 625। এখান থেকে ক্যালকুলেশন, 20 স্কোয়ার হচ্ছে 400 আর 12 স্কোয়ার হচ্ছে 144। 400 আর 144 যোগ করলে হয় 544। তাহলে আমি স্টেপ জাম্প করে C স্কোয়ার মানে 625 মাইনাস 144, এটা করলে ক্যালকুলেশন করলে কত হবে? 1, তারপরে হচ্ছে এটা 8, কিছু ভুল হচ্ছে, সরি এটা 544, সরি 544, তাহলে 1, এটা হচ্ছে 8 আর কিছু নয় 81। তাহলে C স্কোয়ার মানে যদি 81 হয় তাহলে C মানে কত? রুট 81 মানে 9, অর্থাৎ উচ্চতা C মানে হচ্ছে 9 ফুট। এটাই হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? কমপ্লিট। আশা করছি কোনো সমস্যা নেই, প্রতিটা বুঝতে পারা গেছে। ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্ন যাওয়া যাক। তো নেক্সট প্রশ্ন 25। নেক্সট প্রশ্নটা কি বলছে দেখা যাক। একটি আয়তঘনকের আয়তন একটি ঘনকের আয়তনের দ্বিগুণ। একটি আয়তঘনকের আয়তন একটি ঘনকের আয়তনের দ্বিগুণ। আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 9, 8 এবং 6 দেওয়া আছে। ঘনকটি সমগ্রতলের ক্ষেত্রফল। আমাকে আমি বলেছিলাম পরিমিতির ক্ষেত্রে যেগুলো দেওয়া থাকবে আমাকে সেগুলোই কাজে লাগাতে হবে, এর বাইরে কিছু করার জায়গা নেই, মানে তার সূত্রটাকে মনে করতে হবে, তাই তো? তো আয়তঘনের আয়তন, আয়তঘনের আয়তন এর সূত্র কি? ABC। তাহলে এখানে ABC দেওয়া আছে, ABC দেওয়া আছে 9, 8 আর 6। A হচ্ছে 9 সেমি, B হচ্ছে 8 সেমি আর C হচ্ছে 6 সেমি। এটা দেওয়া আছে, এই তিনটে ডাটা দেওয়া আছে। এর আয়তনের সঙ্গে ঘনকের যে আয়তন সেটা সমান। ঘনকের বাহু সমান P ধরি, একটা ঘনকের বাহু আমি P ধরে নিলাম, মানে এটা এখানে আছে বলে A ধরলাম না, P ধরলাম। তাহলে ঘনকের আয়তন কি হবে? ঘনকের আয়তন কি হবে? বাহু যদি P হয়, ঘনকের আয়তন আমি আগের ক্লাসে শিখিয়েছিলাম বাহুর কিউব, অর্থাৎ P এর কিউব। এবার তাহলে এই দুটো কন্ডিশনকে এবার আমাকে স্যাটিসফাই করাতে হবে। তো কন্ডিশন অনুযায়ী প্রথমতে বলা আছে আয়তঘনকের আয়তনটা ঘনকের আয়তনের দ্বিগুণের সঙ্গে সমান, অর্থাৎ ABCটা ঘনকের যে আয়তন আছে তার দ্বিগুণের সঙ্গে সমান, তার দ্বিগুণ মানে 2p কিউবের সঙ্গে সমান। এবার মানগুলো পুট করলে 9 ইন্টু 8 ইন্টু 6 ইজিক্যাল টু 2p কিউব। এখান থেকে 2 আর আমি যদি 8 কেটে দিই তাহলে পাবো 4, তাহলে p কিউব মানে 9, তাহলে 3 ইন্টু 3, 9টাকে ভেঙে লিখলাম 3 ইন্টু 3, 4টাকে ভেঙে লিখলাম 2 ইন্টু 2, ঠিক আছে, 6টাকে ভেঙে লিখলাম 3 গুণিতক 2। মানে এটাকে গুণ করে আমি আর কিউব করছি না, তাহলে আমার সুবিধা হয়, আমার ভেঙে ভেঙে করলে আমার সুবিধা হয়। অর্থাৎ p ইজিক্যাল টু 3 থেকে একটা 3 আর 2, তাহলে p ইজিক্যাল টু বেরোলো 6। তাহলে ঘনকের একটা বাহু বেরিয়ে গেছে, ঘনকের বাহু ধরেছিলাম p, তাহলে ঘনকের বাহু বেরিয়ে গেছে 6। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে, তাই তো? ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ইজিক্যাল টু 6a স্কয়ার, সরি 6p স্কয়ার, এখানে কারণ p এখানে বাহু মানে কি 6 গুণিতক 6 স্কয়ার, তার মানে 216 বর্গ সেমি অ্যান্সার হবে, 216 বর্গ সেমি। এটাই হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার সি। কোনো প্রবলেম?
বোঝা গেছে? যা দেওয়া থাকবে সেই ডাটা থেকে আমাকে করতে হবে। এরপরে আরো ইন্টারেস্টিং অঙ্ক আছে, দেখো শেষ পর্যন্ত। নেক্সট প্রশ্ন নাম্বার 26। নাম্বার 26 বলছে একটি সমকোণী চৌপল, সমকোণী চৌপল মানে হচ্ছে আয়তঘনক, ঠিক আছে? সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার সমষ্টি 12 সেমি। তিনটে সমষ্টি দেওয়া আছে 12 সেমি, অর্থাৎ দৈর্ঘ্য এ, প্রস্থ বি আর উচ্চতা সি, তিনটে ধরেছি। বলে যে তিনটে সমষ্টি হচ্ছে 12 সেমি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি মানে দেওয়া আছে 12 সেমি। ওকে, এবারে বলছে এর কর্ণের দৈর্ঘ্য 3√2 সেমি হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? কি বার করতে হবে? আয়তঘন বা সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফল, যার সূত্র কি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। এটা কত, এটাই আমায় বার করতে হবে। এটা আমি আগের ক্লাসে শিখিয়েছিলাম, আয়তঘনের সূত্র সমগ্র তলের ক্ষেত্রফলে, তাই তো? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। ওকে, আচ্ছা। এবারে বলেছে আরেকটা জিনিস বলেছিল, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। কর্ণের দৈর্ঘ্য, আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য কি? √ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা দেওয়া আছে কত? 3√2। আচ্ছা, এইখান থেকে আমি এটা কি করে পাবো? সেই জন্য একটু আগে আমি এখানে সূত্রটা লিখিয়েছিলাম, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, সরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সিএ। ওকে, ওই সূত্রটা এখানে কাজে লাগাবো, এই জায়গাটা বসাবো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের জায়গায় বসাবো। কিন্তু তার আগে একটা জিনিস করব আমি, তার আগে এই যে রুটটা আছে, রুটটা তুলতে গেলে কি করতে হবে? দুদিকটাতে আমাকে স্কোয়ার করতে হবে। দুদিকটা স্কোয়ার করে দিলাম, তাহলে কি পেলাম? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 3 স্কোয়ার হচ্ছে 9 ইন্টু 2 মানে 9 দুগুণে 18। √2 এর স্কোয়ার করলে শুধু 2 হয়, আর 3 স্কোয়ার হচ্ছে 9, তাহলে 9 দুগুণে এখানে হচ্ছে 18, তাহলে এই জায়গাটা আমি লিখতে পারি 18। এবার এই সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা এখানে লিখে দেবো, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ সমান 18। আর আমাকে এইটুকুনি বার করতে হবে, কারণ সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এটা। ওকে, এবার এইটার মান দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 12, তাহলে 12 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ ইজ ইকাল টু 18। ওকে, তাহলে 12 স্কোয়ার কত? 12 স্কোয়ার হচ্ছে 144, তাহলে 144, বারবার এটা লিখছি না আমি, এটা ক্যালকুলেশন করে একবারে লিখে দিচ্ছি। 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ ইজ ইকাল টু 144 মাইনাস 18 মানে 126। এটাই হয়ে যাবে অ্যান্সার, স্কোয়ার সেমি। এটাই হয়ে যাবে অ্যান্সার, কারণ এটাই আমার চেয়েছিল সমগ্র তলের ক্ষেত্রফল কত, সেটাই আমি বের করে দিলাম। সমগ্র তলের ক্ষেত্রফল 126 বর্গ সেমি, এটাই হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার ডি। পরিমিতির অঙ্ক জটিল লাগে, তার কারণ আমাদের ব্রেনটা ওই জায়গায় পৌঁছাতে পারে না যে কোন ডাটাগুলো আমাকে দেওয়া আছে সেটাকে আমি কিভাবে কাজে লাগাতে পারি। ঠিক আছে, এইভাবে আমি যেভাবে করছি ভালো, আশা করছি আপনারা বুঝতে পারবেন, আমি বোঝানোর মতো করেই কিন্তু পড়াই। ওকে, তো জাস্ট আপনারা বুঝে নিন, নিয়ে আপনারা নিজেরা প্র্যাকটিস করলে তবেই কিন্তু আপনারা পরিমিতি করতে পারবেন। ঠিক আছে, সবটাই আমার উপর ডিপেন্ডেন্ট হলে কিন্তু হবে না, দাদা সব অঙ্ক করিয়ে দিই, এটা হয় না। ঠিক আছে, যাই হোক, নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক হচ্ছে 27। একটি সমকোণী চৌপলের মাত্রাগুলির সমষ্টি 18 মিটার এবং সমগ্র তলের ক্ষেত্রফল 208 বর্গমিটার হলে এটির কর্ণের দৈর্ঘ্য কত?
দেখুন এটা সেম প্রসেস, আগে যে প্রসেসটা করলাম সেই প্রসেসটা ফলো করে করতে হবে, ঠিক আছে? আমি ভিডিও আপলোড করার পর আমি কমেন্টে ওয়েট করবো, কারা কারা কমেন্ট করে জানাবেন যে উত্তরটা কত মানে বেরোচ্ছে, ঠিক আছে? এটা আমাদের হোমওয়ার্ক। ক্লাসটা কমপ্লিট করার পর 27-এর ম্যাথটা করে অবশ্যই কমেন্ট সেকশানে অ্যান্সারটা জানাবেন, ঠিক আছে? করতে পারলেন কি না ওই পদ্ধতি ফলো করে সেটাও জানাবেন, ঠিক আছে? ওই একই পদ্ধতি ফলো করে হবে, নিশ্চয়ই পারবেন। ওকে, নেক্সট প্রশ্ন যাচ্ছি। নেক্সট প্রশ্ন 31। 2.5 মিটার দীর্ঘ এবং 2.2 মিটার চওড়া একটি চৌবাচ্চা থেকে 110 বালতি জল তুলে নেওয়ার পর জলের গভীরতা 4 ডেসিমিটার কমে গেল, বালতিতে কত লিটার জল ধরে? বালতিতে কত লিটার জল ধরে? দেখুন, এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় পড়ার জন্য আদর্শ এবং অনেকে এটা ছেড়ে দিয়ে চলে আসবে এগুলো, ঠিক আছে? তার প্রবলেমটা হচ্ছে সেখানে এককের প্রবলেম হবে, আর কিছু কিছু সমস্যা হয়। এই সমস্যা হচ্ছে যে কত ঘনমিটার সমান কত লিটার অনেকেই জানা হয় না, বা পরীক্ষার হলে অনেকে ভুলে যায় যে কত ঘনমিটারে কত মানে লিটার হয়। তো এইটাকে নোট করে নেবেন, 1 ঘনমিটার। 1 ঘনমিটার মানে হচ্ছে 1000 লিটার। এটা অবশ্যই মাথায় রাখবেন, 1 ঘনমিটার মানে 1000 লিটার। আর এই অঙ্কটার ক্ষেত্রে কি সুন্দর অঙ্ক, এটা ক্লাস 10-এরও এরকম অঙ্ক আছে। 2.5 মিটার দীর্ঘ, দেখুন এখানে যেটা বলেছে দৈর্ঘ্য দেওয়া আছে 2.5 মিটার, আর প্রস্থ দেওয়া আছে 2.2 মিটার। 2.2 মিটার, ওকে। আচ্ছা, তো এখানে কিন্তু উচ্চতাটা দেওয়া নেই, আর চৌবাচ্চার তো উচ্চতা হয় না, চৌবাচ্চার গভীরতা হয়। আর উচ্চতা আর গভীরতা একই জিনিস। আমরা ঘরের ক্ষেত্রে উচ্চতা বলছি হাইট, আর চৌবাচ্চা যেহেতু মাটির তলায় থাকে সেই ক্ষেত্রে গভীরতা হচ্ছে। কিন্তু এখানে গভীরতাটা কোনটা? এইখানে গভীরতাটা হচ্ছে যে যে পরিমাণ জলের দাগটা উঠে এসছে বা জলটা যে পরিমাণ উঠে এসছে বা নেমে গেছে সেইটাই হচ্ছে এখানকার উচ্চতা। এবার বলছে 110 বালতি জল তুলে নিল। আমি ধরলাম যে ওই চৌবাচ্চাটাতে 110 বালতি জলই ছিল, আর 110 বালতি জলটা তুলে নেওয়ার ফলে হাইটটা কমে গিয়ে চৌবাচ্চার হাইটটা কমে গিয়ে 4 ডেসিমিটার হয়ে গেছে, মানে 4 ডেসিমিটার কমে গেছে, ঠিক আছে? তো আমি ধরে নিলাম যে 4 ডেসিমিটারই জলটা ছিল, 110 বালতি জল সেটা তুলে নেওয়ার ফলে পুরো চৌবাচ্চা খালি হয়ে গেছে, অর্থাৎ 110 বালতি জল ছিল। আর 4 ডেসিমিটার কমে গেছে মানে আমি ধরে নিতে পারি এখানে গভীরতা বা উচ্চতা সি সমান 4 ডেসিমিটার। আমি সেটাই ধরবো, গভীরতা সমান 4 ডেসিমিটার। কিন্তু অঙ্কটা এখানে যদি আমি এটা করতে শুরু করি, অঙ্কটা মিলবে না। তার কারণ আমাকে ট্রান্সফার করতে হবে তিনটেকেই মিটারে, তাহলে নালে আমাকে ডেসিমিটারে। আমি মিটারে পরিণত করব, কারণ কি এখানে বলেছে যে প্রতিটা বালতিতে কত লিটার করে জল ধরে। আমি যদি ডেসিমিটারে করি তাহলে আমার করতে অসুবিধা হবে, কিন্তু আমি এখানে আমাকে লিখেছি যে 1 ঘনমিটার সমান 1000 লিটার। তাহলে আমি যদি মিটার দিয়ে বার করি তখনই আমার ঘনমিটার বেরোবে আয়তন, যখন আমি 1000 লিটারে কনভার্ট করতে পারবো, সুবিধা হবে। তাহলে আমি সব কটাকে মিটারে করে নিই, আর এই দুটো তো মিটারে করাই আছে, আর এটাকে মিটারে করলে কি হবে, ডেসিমিটারের আগের ঘরই মিটার, মানে এক ঘর আগে সরে যাবে, অর্থাৎ 0.4 মিটার। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলো খুব ভালো করে বুঝবেন, ওকে। এটা হচ্ছে 0.4 মিটার। তাহলে এই যে আয়তন, এই যে জলটা ছিল, এই যে চৌবাচ্চাটার জলটা ছিল, এটা কত লিটার জল? এটা হচ্ছে 110 বালতি জল, ঠিক আছে? তাহলে আগে আয়তনটা দেখবো। অতএব আয়তন কত? জলের আয়তন, মোট জলের আয়তন কোথায়? চৌবাচ্চায় মোট জলের আয়তনটা কত? A ইন্টু বি ইন্টু সি। আয়তনের সূত্র এটাই, মানে 2.5 ইন্টু 2.2 ইন্টু 0.4, ঠিক আছে? এটা কি বেরোবে? এটা ঘন মিটার বেরোলো, ঘন মিটার। আমি কিন্তু এটাকে ক্যালকুলেশন করছি না এখন, করলেও কোনো অসুবিধা নেই, করলে করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পয়েন্ট তুললাম, তলায় হচ্ছে 1000। তাহলে কত হবে? 25 ইন্টু 22 ইন্টু 4/1000। তো এটাকে আমি এখনো গুণ করবো না, কেন? তার কারণ আছে, কাটাকুটি করতে আমার নাহলে অসুবিধা হবে, গুণ করলে অনেক বড় হয়ে যাবে। তার থেকে ভালো
এটাকে আগে লিটারে কনভার্ট করি। এত ঘনমিটার, ঘনমিটার মানে কত লিটার, 1 ঘনমিটার মানে 1000 লিটার, তাহলে এত ঘনমিটার মানে কত লিটার, এটাকে 1000 দিয়ে গুণ করবো, ইন্টু 1000 লিটার। তাহলে আমার 1000 ক্যান্সেল হয়ে গেল। 25 ইন্টু 4 মানে হচ্ছে 100, আর 100কে 22 দিয়ে গুণ করলে 2200 লিটার। আর আমি বললাম যে এটাতে 2200 লিটার জল ছিল, যেটা হচ্ছে 110 লিটার, মানে তার বেশি ছিল না, আমি বলছি পুরো খালি করে দিয়েছে। তো 110 বালতি জল হচ্ছে 2200 লিটার। তাহলে এক এক বালতিতে কত করে জল ধরবে, তাহলে 110 বালতি মানে বালতিতে জল ধরেছিল 2200 লিটার, তাহলে এক বালতিতে 2200 বাই 110, কাটাকাটি করলে কত হবে, 20 লিটার। আর এটাই হয়ে যাবে অ্যান্সার। সম্ভবত অপশন নাম্বার বি হয়ে যাবে এটার সঠিক উত্তর। বোঝা গেল? ভালো অঙ্ক বুঝতে একটু ভালো সময় খরচ হয়, কিন্তু প্র্যাকটিস করতে করতে এগুলো খুব তাড়াতাড়ি অঙ্ক সলভ হয়ে যাবে। ওকে, আমি আগেই বলেছি পরিমিতি বেস্ট অঙ্ক, খুব ভালো অঙ্ক, পরিমিতি পুরো ফুল মার্কসই তোলা যায়, ঠিক আছে? যাই হোক, নেক্সট প্রশ্ন আসা যাক। তো বন্ধুরা, নেক্সট অঙ্ক হচ্ছে নাম্বার 32, যেটা পরীক্ষায় পড়ার মতো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এবং পরীক্ষার পরেই। 32 কোয়েশ্চেনটা আছে যে 15 সেমি বাহু বিশিষ্ট একটি লোহার ঘনক গলিয়ে 3 সেমি বাহু বিশিষ্ট কতগুলো লোহার ঘনক তৈরি করা যাবে। একটা বড় ঘনক দেয়া আছে, এর বাহু, এই বাহুটা দেওয়া আছে 15 সেমি। এইটাকে যখনই গলাবো, মাথায় রাখবেন, ঘনক আয়তঘনক যখনই গলানো হয় তখন কি হয়, তখনই এর আয়তনটা বের করতে হয়। গলানো মানে আয়তন বের করা। তাহলে ঘনকের আয়তন কত, এটা আয়তন কত, আয়তনের সূত্র হচ্ছে বাহু কিউব, আয়তন মানে হচ্ছে বাহু কিউব, তার মানে 15 কিউব ঘন সেমি। এটা লিখে রাখলাম, ঠিক আছে? ঘনটা লিখতে মানে কিউব আছে, অসুবিধা নেই। ওকে, এবার বলেছে এটাকে যখন গলিয়ে এটা থেকে আমি কি করব, ছোট ছোট ঘনক তৈরি করব, যার প্রতিটা বাহুর মাপ হচ্ছে 3 সেমি। তাহলে কতগুলো করা যাবে, ছোট, তাহলে লিখতে হবে ছোট গুণক ঘনকের, ছোট ঘনকের তো আয়তন বার করতে হবে। ছোট ঘনকের আয়তন কত, ছোট ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউব। ছোট ঘনকের বাহু কত, ছোট ছোট যে ঘনকগুলো তৈরি করব আমি, তার এক একটা বাহু কত করে দেওয়া আছে বইয়ে, 3 দেওয়া আছে, তাহলে 3 এর কিউব। তাহলে কতগুলো হবে, বড়টাকে ভেঙে ছোটগুলো করতে গেলে কি করতে হবে, অতএব সংখ্যা 15 কিউব, এই যে আয়তনটা পেয়েছিলাম 15 কিউবকে 3 এর কিউব দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাব, ঠিক আছে? উত্তর সম্ভবত 125। কিভাবে, 15 কিউব মানে 15 ইন্টু 15 ইন্টু 15, আর 3 এর কিউব মানে 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে কাটলে 5 5 5, 5 এর কিউব মানে 125টি ঘনক তৈরি করা যাবে। এটাই হয়ে যাবে সঠিক উত্তর, অপশন নাম্বার সি। আর এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় পড়ে, ঘনক গলিয়ে ছোট ছোট ঘনক তৈরি করা, বা একটা বড় আয়ত ঘনককে গলিয়ে ছোট ছোট ঘনক তৈরি করা, ঠিক আছে? নেক্সট প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন ভালো আছে, খুব ভালো। আর আপনারা প্রত্যেকে ভিডিও দেখছেন, লাইক না করলে কি হবে বলুন তো? একটু লাইক করতে হবে, লাইক করলেই তো এনার্জি পাবো, নাহলে আবার ক্লাস বন্ধ হয়ে যাবে। লাইক না করলে মোটিভেশন পাবো না, দেখবেন ক্লাস বন্ধ করে দিচ্ছি, আবার যেমন আপনারা যেমন করছেন তেমনই চলবে, আমিও যেমন ছিলাম তেমনই থাকবো, তাই না? একটু লাইক করলে এনার্জি পাওয়া যায়, যে দেখলাম যে একটা ভালো ইমপ্রেশন, যে ভিডিওটা ভালো, সবাই দেখছে, খুব ভালো লাগছে, আমারও করাতে ভালো লাগবে নেক্সট ক্লাসটা। নাহলে যখন দেখবো ভিডিও আমি দিয়ে যাচ্ছি, ভিউজ হয়ে যাচ্ছে, লাইক খুব কম, না সবাই লাইক দেয়, মানে দেয় না যে এমন না, আমার যে ছাত্ররা যারা প্রথম থেকে গোড়া থেকে ক্লাস দেখে, তারা প্রত্যেকে খুব ভালো, আমাকে প্রচণ্ড রেসপেক্ট করে এবং প্রত্যেকে লাইক দেয়, ঠিক আছে? আর যারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, আপনাদের ভালো লাগবে। ওকে, নেক্সট 38। একটি সুইমিং পুলের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 90 মিটার ও 40 মিটার। প্রতিটি লোক 8 ঘনমিটার জল অপসারিত করে,
150 জন লোক জলে নামলে জলতল কত সেমি উত্থিত হবে? দারুণ প্রশ্ন এবং দারুণভাবে বুঝতে হবে। ঠিক আছে, এই অঙ্কটা মানে এরকমভাবে অঙ্ক করালাম যেটা গভীরতা দিয়ে বোঝালাম। চৌবাচ্চা, এটা সুইমিং পুল দেওয়া আছে। সুইমিং পুলের এখানে দৈর্ঘ্য দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য এ সমান 90 মিটার আর প্রস্থ বি সমান 40 মিটার। সুইমিং পুলের একটা গভীরতা আছে, তাই তো? একটা জলের একটা লেভেল ছিল, ঠিক আছে? কেউ যদি সুইমিং পুলে নামে বা কোনো ভারী জিনিসকে যদি সুইমিং পুলের জলে ডোবানো হয়, জলতল আস্তে আস্তে ওপর দিকে ওঠে, এটা হবেই। তো বলেছে যখন একটা লোক নামে তখন 8 ঘনমিটার। 8 ঘনমিটারটা কি? ঘনমিটার তো আয়তনের সূত্র। অর্থাৎ একটা লোক জলে নামলে 8 ঘনমিটার পরিমাণ জল অপসারণ করে, মানে ওপর দিকে তুলে নেয়, বেড়ে যায়। এরকমই যদি 150 জন লোক নামে তাহলে কতটা জল অপসারিত হবে, সেই পরিমাণটা কতটা, সেটা একটা আয়তন। তাহলে 150 জন লোকে জল অপসারিত করবে 150 ইন্টু 8, 8 15 120, তার মানে 1200 ঘন মিটার জল অপসারিত করবে। এই যে জলটা অপসারিত করবে এটা নিশ্চয়ই চৌবাচ্চারই জল, অন্য কোথাও জল নয়। তাহলে সেইখানে জলতল ওঠা নামার ব্যাপারটা এসে যাচ্ছে। আর এই যে জলটা ওঠা নামা করবে, এটাই হচ্ছে ওই জলটার আয়তন, যেটা চৌবাচ্চার আকারের মাপ ধরে থাকে। তাহলে এখানে গভীরতা বা কমা বাড়াটা আমি ধরলাম, গভীরতা যা উচ্চতা যেটা সি ধরলাম, সেটাই আমাকে বার করতে হবে আগে, তারপর আমি অন্য কিছু ভাববো। ঠিক আছে, সেটাই আমার চেয়েছে যে কতটা জলটা উপরে উঠবে। আচ্ছা, এই যে তিনটার আয়তন কত হচ্ছে? অতএব চৌবাচ্চার আয়তন হচ্ছে এ ইন্টু বি ইন্টু সি। এবং এই যে আয়তনটা, এটা হচ্ছে এই জলের আয়তনটাই ধরতে হবে। ঠিক আছে, নাহলে আপনি গভীরতা কোথা থেকে পাবেন না, ওই জলটা নিয়ে ধরতে হবে। ঠিক আছে, জলটা যে ওঠানামা করছে সেটাই, জলের আয়তনটা দিয়ে টোটাল আয়তনটা চৌবাচ্চা ধরতে হবে। ঠিক আছে, তাহলে কোথাও হচ্ছে 1200 ঘনমিটার। এ মানে 90, বি মানে 40, সি জানি না, সিটা বার করবো। 0 0 0 0 ক্যান্সেল, 4 9 36, সি সমান হচ্ছে 12/36, মানে হচ্ছে 1/3। 1/3 মানে 33.33 মিটার আছে। এটা সেন্টিমিটারই আছে, তাই তো? হ্যাঁ, এটা সেন্টিমিটারে আছে, ঠিকই আছে। কত সেমি? তাহলে 33.33 সেমি জল উপরে উঠবে। এটাই হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার সি। খুব ভালো কোয়েশ্চেন, বোঝা গেল? নেক্সট প্রশ্ন হয়ে যাই। নেক্সট নেক্সট 39। ওকে, 39 এর প্রশ্নটা, একটি সমকোণী চৌবলের প্রতি বাহু 20% বৃদ্ধি পেলে সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ঠিক আছে, বাহু বৃদ্ধি পেলে যদি ক্ষেত্রফল বার করতে দেয় তাহলে যে পার্সেন্টেজটা দিয়ে দেবে, বা আলাদা আলাদা পার্সেন্টেজ যদি যাই দিক না কেন, 2 বার করতে হবে। আর আয়তনের ক্ষেত্রে 3 বার। আমি কিভাবে শিখিয়েছিলাম? বৃদ্ধি বলেছে তো 20% বৃদ্ধি, 20% মানে হচ্ছে 1/5। কিভাবে পেয়েছি? পার্সেন্টেজ নিয়ম অনুসারে 20/100 করে 1/5। অর্থাৎ যদি 5 থাকে বাহু, 5 এর মধ্যে কত বৃদ্ধি পাবে? 1 বৃদ্ধি পাবে। কত হবে? 6। ক্ষেত্রফলে যেহেতু চেয়েছে উত্তরে, সেই জন্য 2 বার লিখবো, 5 থেকে 6। তাহলে ওভারঅল 5 5 25 থাকলে বৃদ্ধি পেয়ে কত হচ্ছে? 6 6 36। অর্থাৎ 25 ছিল, বেড়ে কত হলো? 36। তাহলে কত বৃদ্ধি পেল? 11। আর 25-এর মধ্যে 11 বৃদ্ধি পাওয়া মানে পার্সেন্টেজে কত? 100 দিয়ে কাটাকুটি করলে হয় 4, 4 11 44% হয়ে যাবে অ্যান্সার। ওকে, সমগ্রতলের ক্ষেত্রফল বা বৃদ্ধি পাবে কত? 44%। এটাই যদি আয়তনের ক্ষেত্রে বলে, তাহলে আয়তনের ক্ষেত্রে কি হবে সেটাও আমরা নেক্সট অঙ্কে দেখে নেবো। ঠিক আছে, কিছুই নয়, আয়তনের ক্ষেত্রে যদি এটাই বলতো যে আয়তন কত বৃদ্ধি পাবে, তাহলে এটাকে 3 বার করতাম, 5 থেকে 6 5 থেকে 6 5 থেকে 6। ওকে, নেক্সট যেটা আছে সেটা করলে ভালো হবে, বোঝার সুবিধা হবে, পড়েই নি একটা। ঠিক আছে, কারণ এক্ষেত্রে পার্সেন্টেজটা আলাদা আলাদা দেওয়া আছে। বলছে একটি আয়তঘনের
দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 20%, 30% এবং 40% বৃদ্ধি পেলে আয়তনে শতকরা বৃদ্ধি কত হবে? 20%, 30% এবং 40%, তিনটে আলাদা আলাদা এবং তিনটেই বৃদ্ধি। 20% বৃদ্ধি, 30% বৃদ্ধি আর 40% বৃদ্ধি, তিনটেই বৃদ্ধি পেয়েছে। 20% মানে 1/5, 30% মানে 3/10, 40% মানে 2/5। কিভাবে করছি? খালি ওটা আমার করে করে প্র্যাকটিস হয়ে গেছে, আপনারাও পারবেন। 40/100 মানে 2/5 কাটাকুটি করে এগুলো হচ্ছে। অর্থাৎ প্রথমবারে 5 ছিল বাহুটা দৈর্ঘ্য, সেটা 1 বেড়েছে, বেড়ে কত হয়েছে? 6। 5 থেকে 1 বেড়ে হলো 6। প্রস্থ 10 ছিল, 10-এর মধ্যে 3 বেড়েছে, হয়ে গেছে 13। আর উচ্চতা 5 ছিল, 5-এর মধ্যে 2 বেড়ে হয়ে গেছে 7। আয়তন মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে গুণ করলে কত হবে? 5 × 50, 250। 250 ছিল, 6-13 78, 7-8 56, 6 হাতে 5, 7 × 50 = 54, 546। অর্থাৎ 250 ছিল আয়তন, 250 যেটা হলো 546। ঠিক আছে, তাহলে কত বৃদ্ধি পেল? 250 থেকে 546 মানে বৃদ্ধি পেল 296। 250-র মধ্যে বৃদ্ধি পেল 296, সেটা 100-র মধ্যে কত? তাহলে 250-র মধ্যে 296, 100-র মধ্যে কত? 4। এটা হচ্ছে 25 দিয়ে কাটলে হবে, এটা দিয়ে 10, তাই তো? তাহলে 4 × 6 = 24, কিছু ভুল হচ্ছে? 2, 5, 12 2 হাতে 1, 8 9 9 হাতে 1, 2 2 4 5, 592/5, 5 1 5, 5 1 5, 5 8 40, 4 5 20, 118.4%। এটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? এটাকে আপনারা স্ক্রিনশট করে নিন। আর অঙ্কর মেইন জিনিস হচ্ছে ক্যালকুলেশন। ক্যালকুলেশন যদি আপনারা মুখে মুখে খুব ফাস্ট ক্যালকুলেশন করতে পারেন, আমাদের কিন্তু অঙ্কে ইমপ্রুভ হবে। অনেকে আমাকে প্রশ্ন করে, দাদা আমি অঙ্কে দুর্বল, আমি কি করব? আগে আপনাদের যে গুণ, ভাগ, বর্গমূল যে সমস্ত আছে সেগুলোকে আগে ক্যালকুলেশনটাকে ফাস্ট করতে হবে, তবেই কিন্তু অঙ্ক খুব ভালোভাবে করা যাবে। ঠিক আছে, ক্যালকুলেশনটা ফাস্ট হওয়া খুব দরকার আছে। নেক্সট প্রশ্ন, যেটা আজকে লাস্ট প্রশ্ন এবং ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা পরীক্ষায় বিপদে ফেলতে পারে। ওকে, তো সেরকমই একটা অঙ্ক করে নেওয়া যাক। 48 বলছে 3টি ধাতব ঘনকের বাহুর অনুপাত 3:4:5। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, এটা ধাতব ঘনকে, এটা ঘনক কিন্তু হবে না, ঘনকের বাহুর অনুপাত তো ওইভাবে হয় না, এটা আয়তঘন হবে। এটা ভুল আছে, সমকোণী চৌকোণ বা আয়তঘন হওয়া দরকার, কারণ ঘনকের তো প্রতিটা বাহু সমান হয়, তাহলে অনুপাত 1:1:1 হবে। তো এটা কথাটা ভুল আছে, ঘনকের জায়গায় এটা আয়তঘন হওয়া উচিত। তাহলে 3:4:5, এটা অনুপাত দেওয়া আছে, এটা কিন্তু মাপ নয়। তাহলে মাপটা পেতে গেলে আমি ধরে নিলাম 3x, 4x আর 5x ধরে নিলাম অনুপাত থেকে, তাহলে চলে এলো সিম্পল। এদেরকে গলিয়ে 12√3 সেমি কর্ণ বিশিষ্ট একটি ঘনকে পরিণত করা হলো। এটাকে গলিয়ে ঘনকে পরিণত করবে, তখন এই আয়তঘনকটাকে গলিয়ে ঘনকে পরিণত করবে, যার কর্ণটা হচ্ছে, যার কর্ণ কত? 12√3। কর্ণ সমান 12√3। তাহলে যেটা আমাকে দেওয়া আছে, আমি বলেছি যেটা দেওয়া থাকবে সেটা থেকে ইনফরমেশন বার করতে হবে। তাহলে আমি যদি বলি ঘনকে, এই ঘনকটার বাহু কত, নিশ্চয়ই পাবো। হ্যাঁ পাবো, কারণ কর্ণ হচ্ছে 12√3 দেওয়া আছে, আর কর্ণ সূত্র হচ্ছে বাহু√3। তাহলে কর্ণ মানে বাহু√3 সমান 12√3, √3 ক্যান্সেল, বাহু হচ্ছে 12, বাহু হচ্ছে 12। ও সরি, আচ্ছা এটা বাহুটা, এটা পেরিয়ে গেল, আমি 1 মিনিট বলছি। এটাতে কোনো ভুল ছিল না, এটাতে কোনো ভুল ছিল না। এখানে 3টে ধাতব ঘনকের দেওয়া ছিল বাহু, তাহলে প্রত্যেকটার বাহু, এটা হলো ঘনকের বাহু। সরি, প্রত্যেকটা ঘনকের আলাদা, এটা প্রথম ঘনক, এটা দ্বিতীয় ঘনক, আর এটা তৃতীয় ঘনকের বাহুর অনুপাত দেওয়া ছিল। তাহলে প্রত্যেকটার বাহু আমি ধরে নিলাম এটা। ঠিক আছে, এই 3টে ঘনককে গলিয়ে যখন এই বড় ঘনকটা পাবো, তাহলে এই 3টে ঘনকের যে আয়তন, তার যে যোগফলটা আর এই বড় ঘনকের আয়তনের যোগফলের সঙ্গে সমান হবে। তাহলে এর আয়তন কত? আয়তন
বাহু কিউব মানে 3x এর কিউব মানে কত 27x কিউব, এর কত 4x এর কিউব মানে 64x কিউব, এর কত 5x এর কিউব মানে 125x কিউব, তাই তো? এই তিনটেকে যদি আমি যোগ করি, এই তিনটে আয়তন যোগ করে বা গলিয়ে একটা বড় ঘনক তৈরি করছি, যার আয়তন হচ্ছে এটা, যার বাহু হচ্ছে 12, তাহলে এর আয়তন কত? তাহলে এই বড় ঘনকটার আয়তন হচ্ছে 12 বাহু কিউব মানে 12 কিউব, যেটা এর সঙ্গে সমান, তার মানে এটা মানেই হচ্ছে 12 কিউব। এই তিনটের যোগফল আর এই বড় ঘনকের আয়তনে দুটো পরস্পর সমান হবেই হবে। তো এটা ক্যালকুলেশন করলে কি বেরোবে? 5 আর 4 এর 9 এর সাথে 16 6 আর 1 216 বেরোবে, 6 দিয়ে 8 আর 10 216x কিউব মানে 12 কিউব। আর 12 কিউবটা আমি আলাদা করে করতে যাচ্ছি না, আমি 12 কিউবে দিয়ে লিখছি 12 ইন্টু 12 ইন্টু 12, ঠিক আছে? তাহলে x কিউব মানে 12 ইন্টু 12 ইন্টু 12 বাই 216, 216 মানে কত 6 ইন্টু 6 ইন্টু 6, তাহলে এখান থেকে x মানে কি পাবো 12/6, কারণ তিনটে থেকে একটা চলে গেল যেহেতু কিউব ছিল, তাহলে 12 আর নিচের 3টে 6 থেকে একটা 6 কাটাকুটি করলে হয় 2, তাহলে x এর মান পেয়ে গেলাম 2। তাহলে প্রত্যেকটার যে দৈর্ঘ্য কত বেরোবে 3x মানে 3x মানে 3 গুণিতক 2 মানে 6 সেমি, এইটার কত 4x মানে 4 গুণিতক 2 মানে 8 সেমি, আর এটার হচ্ছে 5x মানে 5 গুণিতক 10 মানে এই 5 গুণিতক 2 মানে 10 সেমি। এটাই হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? আশা করছি পুরো ক্লিয়ার হয়ে গেছে। আপনারা ভালো করে ঠিক আছে, প্রত্যেকে যে যার রিকোয়ারমেন্ট বলে দিচ্ছেন, দাদা এইটা করান, অংশীদারি কারবার করান, অ্যাভারেজের অঙ্ক করান, তারপর ত্রিকোণমিতি করান। আমাকে তো দুটো হাত, আমাকে পরপর করেই করতে হবে। তো আমি পরিমিতি কমপ্লিট হলে তারপরে ত্রিকোণমিতি করবো। আর নেক্সট দিনে ক্লাস হবে লম্ব বৃত্তাকার চোঙ। ওকে, দেখা হবে নেক্সট ক্লাসে। লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।